জৈব যৌগের শ্রেণীবিভাগে আমরা আসি, আমরা 4 আকারে দেখব। এখানে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ কিছু নাই শ্রেণীবিভাগের মধ্যে। তো জৈব যৌগকে সাধারণত আমরা প্রথমে 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ, আর একটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। প্রথমে জৈব যৌগকে আমরা এই 2টা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল, বা এটাকে আমরা অ্যালিফ্যাটিক যৌগ বলি, আর একটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। তো এই যেখানে মুক্ত শিকল যৌগটা আছে বা অ্যালিফ্যাটিক যৌগ, সেটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। এই 2টা অংশে ভাগ করতে পারি। তো আমরা 2টার একটু উদাহরণ দেখে নিই। যেমন ধরো সম্পৃক্ত জৈব যৌগ বলতে যেখানে সবগুলো কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, সেটাকে আমরা বুঝি। যেমন আমরা এই উদাহরণটা লিখতে পারি CH3 বন্ড CH3। এই যৌগটার নাম কি? ইথেন। এটা হচ্ছে একটা সম্পৃক্ত জৈব যৌগ, তাই না? আচ্ছা, আমরা খুব সিম্পল উদাহরণ, হ্যাঁ, এখানে আমরা খুব সিম্পল উদাহরণগুলোই দেখবো। তারপর নামকরণ যখন আসবে আমরা এরকম আরো অনেক উদাহরণ দেখবো আর কি। আর অসম্পৃক্ত জৈব যৌগের মধ্যে হচ্ছে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, মিনিমাম একটা, সেটাই হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। যেমন এখানে একটা উদাহরণ দেখলাম ইথিন, এটা একটা অসম্পৃক্ত জৈব যৌগ। আচ্ছা, এই হলো মুক্ত শিকল জৈব যৌগের শ্রেণীবিভাগটা। তারপরে ডান পাশের যে বদ্ধ শিকল জৈব যৌগ আছে, এটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় তোমার কার্বোসাইক্লিক বদ্ধ শিকলগুলোর মধ্যে, আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। তো এই কার্বোসাইক্লিকটা হচ্ছে আবার 2 প্রকার। একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। কার্বোসাইক্লিকটা যেমন অ্যালিসাইক্লিক যৌগের উদাহরণ কোনটা হতে পারে? যেমন আমরা এখানে একটা উদাহরণ লিখি CH2, এখানে একটা বন্ড দিয়ে দিলাম CH2, বন্ডের পাশে CH2। এটা কিন্তু একটা বদ্ধ শিকল যৌগ। এখানে প্রথম কার্বন এবং শেষ কার্বন কিন্তু পরস্পর যুক্ত। তো এই বদ্ধ শিকল এই যৌগটাকে বলা হয় অ্যালিসাইক্লিক যৌগ। এখানে শুধুমাত্র কার্বন কার্বনই আছে। আর এই যৌগটার ধর্ম হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের মতো, এই জন্য এটাকে বলা হয় অ্যালিসাইক্লিক। আচ্ছা, এখন এই জৈব যৌগটার মধ্যে কয়টা কার্বন আছে বলতো? 3টা কার্বন থাকলে সেটার নাম আমরা কি বলি? আমরা একটা থাকলে বলি মিথেন, 2টা থাকলে ইথেন, আর 3টা, হ্যাঁ রাইট, 3টা থাকলে আমরা বলি প্রোপেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রোপেন। বাট এই যৌগটা কি একটা চক্রাকার যৌগ না, বা একটা সাইক্লিক যৌগ? তাহলে এটার নামের পূর্বে এই সাইক্লিক শব্দটা যুক্ত করতে হবে, বা সাইক্লো শব্দটা যুক্ত করতে হবে। তাই এটার নাম হবে সাইক্লোপ্রোপেন। এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। আর অ্যারোমেটিক যৌগ, এটাও কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, যেখানে শুধুমাত্র কি থাকবে? যেখানে শুধুমাত্র কার্বন থাকবে। যেমন এই যৌগটার নাম আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে বেনজিন। এটা হচ্ছে একটা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এই গেল হচ্ছে কার্বোসাইক্লিকের উদাহরণ। এরপর আসি আমরা হেটারোসাইক্লিক। এই হেটারোসাইক্লিকটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক, আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। আর হেটারো বলতে বোঝায় এখানে কার্বন ছাড়াও অন্য পরমাণু থাকবে। এই চক্রের মধ্যে কার্বন ছাড়াও অন্য পরমাণু থাকবে, যেমন তোমার অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। যেমন হেটারো অ্যালিসাইক্লিকের একটা উদাহরণ আমি লিখবো এখানে। এটা হচ্ছে CH2 বন্ড CH2, অক্সিজেন এখানে, এখানে একটা অক্সিজেন। এটা কিন্তু একটা তোমার হেটারোসাইক্লিক
হেটারো অ্যালিসাইক্লিক যৌগ, এবং এটার নাম হচ্ছে তোমার ইপক্সি ইথেন, এই যৌগটার নাম। এটার নাম হচ্ছে ইপক্সি ইথেন। এখানে 2 কার্বন আছে, আর তো এই নিচে জন্য কি স্যার অক্সিজেনের সাথে বন্ধন হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে অক্সিজেনের সাথে, এই 2টা বন্ধনই হচ্ছে অক্সিজেনের সাথে। এটা হচ্ছে অক্সিজেন, এটার নাম হচ্ছে ইপক্সি ইথেন। এটার হচ্ছে একটা হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। আমি উপরে আবার সংকেতটা বড় করে লিখে দিচ্ছি, CH2 বন্ড CH2, এখানে কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন, এখানেও কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন, সংকেত হচ্ছে এই রকম। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ। এখানে তোমার চক্রের মধ্যে কার্বন ছাড়াও অন্য মূলকও থাকবে, যেমন অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। আমরা এটা একটা উদাহরণ লিখব, সেটা হচ্ছে CH2 বন্ড CH2, এখানেও CH2 বন্ড, এখানে CH2, এখানে হচ্ছে উপরে লিখে দিই, এখানে ভালো করে বোঝা যাবে। এইটা হচ্ছে একটা হেটারো অ্যারোমেটিক যৌগ। এখানে অক্সিজেনের 2টা মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, সেই 2টা মুক্ত জোড় দিয়ে দিলাম। এটার নাম হচ্ছে ফিউরান। ঠিক আছে, এই হলো তোমার জৈব যৌগের শ্রেণী বিভাগ। আচ্ছা, এখানে একটা সংজ্ঞা তোমাদেরকে লিখতে হবে, কারণ অনেক সময় ক নাম্বারের সংজ্ঞা এটা আসে। আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, তোমরা লেখো অ্যালিসাইক্লিক যৌগ। অ্যালিসাইক্লিক যৌগ, আমি এটার সংজ্ঞাটা বলে দিচ্ছি। সবাইকে ধরে লিখছো অ্যালিসাইক্লিক যৌগ? জি স্যার। আচ্ছা, এটা সংজ্ঞাটা লেখো, যে সকল বদ্ধ শিকল যৌগের যে সকল বদ্ধ শিকল যৌগের বদ্ধ শিকল যৌগের ধর্ম এলিফিটিক যৌগের মতো তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলে। সংজ্ঞাটা আবার বলেন। যে সকল বদ্ধ শিকল যৌগের ধর্ম এলিফিটিক যৌগের মতো তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলে। সবার সংজ্ঞাটা লেখা হয়েছে? জি স্যার। এখন আমি আরো কয়েকটা যৌগের সংকেত লিখে দিব, এই সবগুলোই হচ্ছে তোমার ওই হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগের কতগুলো আমি সংকেত লিখে দিব, নামও বলে দিব, ওগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে এমসিকিউ জন্য। হ্যাঁ, অলরেডি আমরা কিন্তু একটা লিখছি, সেটা হচ্ছে ফিউরান, তাই না? ফিউরানের সংকেতটা কিন্তু আমি লিখে দিচ্ছি।
এটা একটা, এটার নাম হচ্ছে থায়োফিন। এটার নাম হচ্ছে পিরিডিন। আর এটা হচ্ছে পাইরো। প্রথমটার নাম কি? প্রথম হচ্ছে ফিউরান। এটা অলরেডি একবার লিখছিলাম, তো প্রথমটার নাম হচ্ছে ফিউরান। আর এটার নাম হচ্ছে পাইরল। এই চারটাই হচ্ছে তোমার হেটারো অ্যারোমেটিক যৌগ। আর অলরেডি তো আমরা বেনজিনের সংকেত সবাই জানি, তাই না? এটা হচ্ছে কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। বেনজিনকে আমরা এইভাবেও লিখতে পারি, বা আগের মতো করে দ্বিবন্ধন আলাদা আলাদাভাবে দিয়েও লিখতে পারি। এই দুইটাই কিন্তু বেনজিন, দুইভাবেই লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা সংকেত লিখবো। স্যার দুইটা তো একই। হ্যাঁ, দুইটা একই, এই দুইটাই বেনজিন, এই দুইটাই হচ্ছে বেনজিন। দেখালাম আর কি দুইভাবেই লেখা যায়, সেজন্য আর কোনো কারণ নেই এখানে দেখানোর। আর একটা হচ্ছে এইটা, এইটার নাম হচ্ছে ন্যাফথালিন। এটাও একটা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এই উদাহরণগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। সবার সংকেতগুলো লেখা হয়ে গেছে? জি স্যার অ্যারোমেটিক যৌগের আর কোনো উদাহরণ নাই স্যার, 9-10 ওই দুইটা পাইছি। না না, আরো আছে। ওটা যখন আমরা অ্যারোমেটিক যৌগ করব, এখানে একটা অংশ আছে অ্যারোমেটিসিটি, তারপর অ্যারোমেটিক যৌগ। সেখানে আমরা ওই যে ফেনল করব, তারপর তোমার অ্যামিন করব, অ্যারোমেটিক অ্যামিন, ওখানে আরো অনেক যৌগ আসবে, হ্যাঁ, টলুইন আসবে। তখন আমরা আরো উদাহরণ দেখবো, কিন্তু এই হেটারো আর উদাহরণ নাই। হেটারো সাইক্লিকের এই কয়টা উদাহরণই তোমাদের জন্য আছে। যে কোনো বই খাটো মোটামুটি উদাহরণগুলোই আছে। অর্থাৎ হেটারোর ক্ষেত্রে এই চারটা অবশ্যই মনে রাখা লাগবে। আর কার্বোসাইক্লিক ক্ষেত্রে এটা কেন লিখলাম, আমি ন্যাপথালিনটা লিখলাম, কারণ এই ন্যাপথালিনটা সব জায়গায় থাকে না আর কি দেওয়া, সেজন্য। আর এছাড়া আরো অনেক উদাহরণ পরবর্তীতে আসবে, আরো অনেক উদাহরণ আসবে, ঠিক আছে? ওটা যখন আমরা অ্যারোমেটিক যৌগ করব। স্যার ন্যাফথালিন কি কার্বোসাইক্লিক? হ্যাঁ, এটা একটা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, কারণ এখানে দেখো সাইকেলটার মধ্যে কার্বন ছাড়া আর কিছু নাই। যদি নাইট্রোজেন, সালফার বা অক্সিজেন থাকতো তাহলে কিন্তু সেটা আমরা বুঝাই দিতাম, মানে সংকেতটা লিখে দিতাম। আর যখন অন্য কোনো পরমাণুর সংকেত দেওয়া না থাকে, তখন ধরে নিতে হবে এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আর কেউ নাই। যখন এই ধরনের সংকেত দিবে তখন বুঝে নিতে হবে এখানে কার্বন, হাইড্রোজেন ছাড়া আর অন্য কোনো পরমাণু নাই, ঠিক আছে? আর নামকরণ আগে আরেকটা জিনিস তোমাদেরকে এখানে একটু বুঝাই দিই। তোমরা দেখবা যে এখানে বইতে অনেক জায়গায় এরকম সংকেত দেওয়া আছে। ধরো এইটা একটা যৌগ,
এটা একটা যৌগ। এই যে আমি এখানে একটা হিজিবিজি আঁকলাম, তাই না, মাঝখানে, এই জিনিসটা থেকে বোঝাচ্ছে যে এইখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে এবং এখানে একটা কার্বন আছে। এখন আমি এই যে আন্ডারলাইন করলাম কার্বনটাকে, কার্বন তো আমরা জানি 4টা হাত, তাই না? তার কয়টা হাত বন্ধন গঠনে অংশগ্রহণ করছে বলো তো? একটা, একটা স্যার। একটা। তাহলে আর কয়টা হাত খালি আছে? তিনটা, তাহলে এই 3টা হবে হাইড্রোজেন। তাহলে এই 3টা হবে হাইড্রোজেন। আবার মাঝখানে যে কার্বনটা, এটা কয়টা বন্ধনে অংশগ্রহণ করছে? দুই পাশে 2টা না? দুইটা। তাহলে আর কয়টা হাত খালি আছে? 2টা। তাহলে এই 2টা হবে হাইড্রোজেন। দুইটা। যেমন হ্যাঁ, তারপরে এখানে হবে 2টা, এখানে হবে 3টা। যখন আসলে এরকম হিজিবিজি দেওয়া থাকবে, আসলে এখানে জৈব যৌগের মধ্যে হিজিবিজি দেওয়া নাই, এটা একটা মিনিং আছে। যেমন আমি যে এখানে তোমাকে জাস্ট এখানে কতগুলো জিনিস আইকে দিয়ে এখানে একটা সালফার দিয়ে দিলাম, মানে কি প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে, প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে। আচ্ছা, এখানে যেটা বলছিলাম আর কি, স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? জি স্যার। স্যার এখন দেখা যাচ্ছে। দেখো এখানে এই যে মাঝখানে আমি এখানে একটা কার্বন দিলাম, এই কার্বনের এই পাশে বাম পাশে একটা হাত ব্যবহার করা হয়েছে, আর নিচের দিকে 2টা হাত ব্যবহার করা হয়েছে, কারণ এখানে একটা দ্বিবন্ধন আছে। তার হাত খালি আছে কয়টা? একটা। তার মানে এই জায়গায় তার সাথে একটা হাইড্রোজেন আছে। তো যখন এরকম দেওয়া থাকবে, তোমাকে চিন্তা করে নিতে হবে প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে, আর যতগুলো হাত খালি থাকবে সেই হাতগুলোতে হাইড্রোজেন থাকবে। ঠিক আছে? স্যার এটা কি আমরা দেখাই দিব? জি স্যার। না, এটা দেখায় দেওয়া লাগবে না, তোমরা এইভাবে লিখলেই হবে। এটা মানে জাস্ট বোঝার জন্য যে সবসময় এখানে থাকলে তোমরা কি লিখবা। হ্যাঁ, তার মানে বুঝতে হবে এখানে একটা কার্বন আছে এবং বাকি হাতগুলো যেগুলো খালি আছে ওগুলোতে হাইড্রোজেন আছে, তোমাকে দেখায় দেওয়া লাগবে না। আচ্ছা, আর এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিভাগটা কোনো কোনো বইতে এইভাবেও পাবা যে জৈব যৌগকে 2টা অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এলিফেটিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো এলিফেটিক যৌগ যেটা আছে সেটাকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটাকে বলা হয় বদ্ধ শিকল। হ্যাঁ, তো মুক্ত শিকলটাকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। উদাহরণ কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত দুইটি আমরা দেখছি। আর বদ্ধ শিকলকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সুষম চাকরিক, মানে যেখানে শুধুমাত্র কার্বন আছে, আর একটা হচ্ছে বিষম চাকরিক, যেখানে তোমার কার্বন ছাড়াও অক্সিজেন, সালফার বা নাইট্রোজেন থাকতে পারে। মানে যেটাকে আমরা বলছিলাম একটা কার্বোসাইক্লিক আর একটাকে বলছিলাম হেটারোসাইক্লিক, তাই না, এর আগে? তো এখানে সুষম চাকরিক বলতে কার্বোসাইক্লিককে বোঝাচ্ছে, আর বিষম চাকরিক বলতে হেটারোসাইক্লিককে বোঝাচ্ছে। আর এই 2 প্রকারই হচ্ছে তোমার অ্যালিসাইক্লিক। এই দুইটাই হচ্ছে অ্যালিসাইক্লিক, এদের ধর্ম এলিফেটিক যৌগের মতো। আচ্ছা, তারপর তোমার মুক্ত শিকল যে যৌগগুলো আছে, সেই দেখো নিচের দিকে, এই মুক্ত শিকল যৌগগুলোকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সরল শিকল আর একটা হচ্ছে শাখায়িত শিকল। সরল শিকল মানে হচ্ছে যেমন ধরো যে বিউটেন, আমি নর্মাল একটা উদাহরণ লিখি, বিউটেন। এই বিউটেনের যে কাঠামো, সেখানে কয়টা চেইন আছে বলো তো? এখানে একটাই মাত্র চেইন আছে, তাই না? তাহলে এটাকে বলা হয় সরল শিকল। আবার ধরো আমি আরেকটা যৌগ লিখলাম এখানে CH3, এখানে দিয়ে দিলাম আরেকটা CH3, এই যে এখানে সংকেতটা লিখলাম, এখানে চেইন কিন্তু 2টা, একটা হচ্ছে এই লম্বা একটা চেইন আর এইদিকে আরেকটা চেইন। তাহলে এই ধরনের যৌগকে বলা হয় শাখা শিকল যুক্ত যৌগ। ঠিক আছে? আর অ্যারোমেটিক যৌগকে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সুষম চাকরিক বা যেটাকে আমরা বলি কার্বোসাইক্লিক, যার উদাহরণ হচ্ছে বেনজিন, আর আরেকটা হচ্ছে বিষম চাকরিক, এটাকে আমরা হেটারোসাইক্লিকও বলি, এর উদাহরণ হচ্ছে পিরিডিন, তারপর আছে ফিউরান, থায়োফিন, হ্যাঁ, পাইরোল, এগুলো হচ্ছে এর উদাহরণ। এইভাবেও ক্লাসিফিকেশন করা যায়। তো এখানে তোমাদের সংশয়ের কোনো কারণ নেই, কারণ এগুলো সহজে আসে না যে কি ভাগে কয় ভাগে ভাগ করা হইলো, জৈব যৌগ কয়টা শ্রেণীতে বিভক্ত, এরকম প্রশ্ন আসে না। ঠিক আছে? এখানে খুব বেশি হলে প্রশ্ন আসে অ্যালিসাইক্লিক যৌগ কি বা অ্যারোমেটিক যৌগ কি, এতটুকু।
তাহলে এইভাবেও কিন্তু ক্লাসিফিকেশন করা যায়। আমরা ওইখানে যা শিখলাম এখানে সেটাকে আরেকটু অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। তো তোমরা মেইন স্ট্রিমের যে বইগুলা সেখানে এরকম দুই ভাগে ভাগ করা পাবো এবং দুইটাই মোটামুটি ঠিকই আছে। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকসে যাব, এটার নাম হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এখন টপিকসটার নাম হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। আমি এটা সংজ্ঞা বলতেছি, তোমরা সংজ্ঞাটা লিখে নাও। সমগোত্রীয় শ্রেণী লেখো, একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত, একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত জৈব যৌগ সমূহকে তাদের আণবিক ভরের ক্রম অনুযায়ী অথবা কার্বন পরমাণুর সংখ্যার ক্রম অনুযায়ী সজ্জিত করলে পাশাপাশি দুটি যৌগের মধ্যে একটি মিথিলিন মূলকের পাশে ব্র্যাকেটে এই সংকেতটা লিখে রাখবা, এটা হচ্ছে মিথিলিন মূলক। একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তবে ওই সারিকে সমগোত্রীয় শ্রেণী বলে। সবাইকে সংজ্ঞাটা দেখছো? বিশাল বড় একটা সংজ্ঞা, কিন্তু এটার জন্য এতটুকু লিখতেই হইতো। জি স্যার। আরেকবার বলে দেন তো এক লাইনে। আচ্ছা, আরেকবার বলে যাচ্ছি। একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত জৈব যৌগ সমূহকে তাদের আণবিক ভরের ক্রম অথবা কার্বন পরমাণু সংখ্যার ক্রম অনুসারে সজ্জিত করলে পাশাপাশি দুটি যৌগের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং যৌগসমূহকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তবে ওই সারিকে সমগোত্রীয় শ্রেণী বলে। ঠিক আছে? সবার লেখা হয়েছে? জি স্যার। হ্যাঁ, মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং যৌগসমূহকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তবে ওই সারিকে সমগোত্রীয় শ্রেণী বলে। আচ্ছা, ঠিক আছে। এখন এই সমগোত্রীয় শ্রেণীটা একটা গুরুত্বপূর্ণ অংশ আর কি আমাদের জন্য। আর একটা কথা এখানে রেখে রাখো, সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেকটি সদস্যকে সমগোত্রক বলে। সমগোত্রীয় শ্রেণীর
প্রত্যেকটি সদস্যকে সমগোত্রক বলে। সবাই এটা লেখা হয়েছে? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর লেখো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। এই সংজ্ঞার মধ্যে কিন্তু দুইটা বৈশিষ্ট্য আছে। আমি যে সংজ্ঞাটা বলছি তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে। আচ্ছা, আমরা 1 নাম্বার বৈশিষ্ট্য লেখো, একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। সবাই কি এটা লিখছো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি সাধারণ স্যার। সংকেত। যেমন ধরো অ্যালকেনের কথায় যদি আমরা আসি, অ্যালকেন হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণী। এই অ্যালকেনগুলোকে কিন্তু একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তাই না? এটা অলরেডি আমরা হয়তো 9 10 এ পড়ছি। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CN H2n + 2 না? +2 জি স্যার। +2 এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এখানে তোমরা যদি n এর মান 1 বসাও তাহলে প্রথম সদস্যটা পাবা, তাই না? মিথেন। n এর মান যদি তুমি 2 বসাও তাহলে দ্বিতীয় সদস্যটা পাবা। তারপর ধরো আমি যদি অ্যালকিনের সাধারণ সংকেত লিখি, সেটা কি হবে? CnH2n। অ্যালকিনের হবে CnH2n। তারপরে ধরো আমি অ্যালকোহলের সাধারণ সংকেত লিখব, সেটা কি হবে? অ্যালকোহলের সাধারণ সংকেতটা হবে CnH2n +1 OH। তার মানে প্রত্যেকটা সমগোত্র শ্রেণীকে একটা নির্দিষ্ট সংকেত দ্বারা কি করা যাচ্ছে? প্রকাশ করা যাচ্ছে। ঠিক আছে, একইভাবে আমরা অ্যালডিহাইড, কিটোন, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড, এদের সবার জন্য কিন্তু আমরা একটা সাধারণ সংকেত লিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে 2 নাম্বার বৈশিষ্ট্য লেখো। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পাশাপাশি দুটি সদস্যের মধ্যে, 2 নাম্বার বৈশিষ্ট্য, পাশাপাশি দুটি সদস্যের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এটাকে বলা হয় সেই মিথিলিন মূলক, বন্ড CH2 বন্ড। পাশাপাশি দুটি সদস্যের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এটাও কিন্তু আমরা সহজে দুইটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো আমি একটা অ্যালকোহলের সংকেত লিখলাম, এটা হচ্ছে মিথানল CH3OH। আর একটা সংকেত লিখলাম CH3CH2OH। তাহলে মিথানলের পরবর্তী সদস্যটাকে ইথানল। তাহলে দেখো তো এই দুইটা যোগের মধ্যে এই একটা মিথিলিন মূলকের পার্থক্যই কিন্তু আছে, তাই না? CH2 পার্থক্য আছে। জি স্যার। এরকম তুমি যদি পরবর্তী সদস্যগুলোতে যাও, এরকম একটা মিথিলিন মূলকের পার্থক্যই থাকবে। আচ্ছা, 3 নাম্বার বৈশিষ্ট্য লেখো, এদের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এদের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। যেমন দেখো অ্যালকোহলের সমগোত্র শ্রেণীর সদস্যদের OH কার্যকরী মূলক থাকে, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাই না? একইভাবে অ্যালডিহাইডের ক্ষেত্রে বন্ড CHO মূলক থাকে। তাহলে প্রত্যেকটা সমগোত্র শ্রেণী কি থাকবে? একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। ঠিক আছে? সবাই কি লিখছো এটা? জি স্যার। জি স্যার। তারপরে 4 নাম্বার বৈশিষ্ট্য লেখো, এদের রাসায়নিক ধর্ম প্রায় একই। প্রত্যেকটি সমগোত্র শ্রেণীর সদস্যদের
রাসায়নিক ধর্ম প্রায় একই। প্রত্যেকটি সমগোত্রীয় শ্রেণীর সদস্যের রাসায়নিক ধর্ম প্রায় একই। এটার কারণটা কি কেউ বলতে পারবা? কেন একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম? কারণ হচ্ছে তাদের সবারই একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, আর এই কার্যকরী মূলকের উপরে কিন্তু তার রাসায়নিক ধর্মটা নির্ভর করে। মানে সে কি ধরনের বিক্রিয়া দিবে সেগুলো কিন্তু ওই কার্যকরী মূলকের উপর নির্ভর করে। এই জন্য ধরো সকল অ্যালকিনের প্রায় একই কমন কিছু রাসায়নিক ধর্ম থাকে, সকল অ্যালকোহলের কিছু কমন রাসায়নিক ধর্ম থাকে। ঠিক আছে, সবাই কি এতটুকু লিখছো? জি স্যার। তারপর কিন্তু ভৌত ধর্মের ক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়। কিন্তু ভৌত ধর্মের ক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়। স্যার ভৌত ধর্মের এটা কিরকম? হ্যাঁ, এটা ব্যাখ্যা করতেছি। যেমন ধরো আমি যদি অ্যালকেন দিয়ে উদাহরণটা দিই, মিথেন কিন্তু একটা গ্যাসীয় পদার্থ, তাই না? তার যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক তার থেকে কিন্তু ইথেনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান বেশি। আবার ইথেন থেকে প্রোপেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। এগুলো কিন্তু ভৌত ধর্ম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তারপর দেখো প্রোপেন থেকে বিউটেনে বেশি, বিউটেন থেকে পেন্টেন, হেক্সেন, অক্টেন, ননেন, ডেকেন, এদের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ধীরে ধীরে বাড়তে থাকে। কারণ এখানে কার্বন সংখ্যা বাড়তেছে, তার আণবিক ভরও বাড়তেছে, সেজন্য তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তেছে। আর তোমরা যদি একটু এমনিতে সার্চ দিয়ে দেখো, তোমরা দেখবা যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন এগুলো হচ্ছে গ্যাসীয়, কিন্তু অক্টেন, ননেন, ডেকেন এগুলো কিন্তু গ্যাসীয় পদার্থ না। তার মানে কি তার ফিজিক্যাল স্টেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সে তরল হয়ে গেছে, তারপর ধীরে ধীরে কঠিনের দিকে যাবে, তাহলে অবশ্যই তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। আবার ধরো মিথানল, হ্যাঁ, মিথানলের তোমার যে কি বলে ঘনত্ব, তার থেকে ইথানল ঘনত্ব বেশি। ইথানল থেকে প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল এদের কিন্তু ধীরে ধীরে ঘনত্ব বাড়তেছে। ঘনত্ব কিন্তু একটা ভৌত ধর্ম। তাহলে তোমার যত তার আণবিক ভর বা কার্বন সংখ্যা বাড়তেছে, তার ভৌত ধর্ম ধীরে ধীরে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই জন্য ভৌত ধর্মের একটা ক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়। এটাকে হ্যাঁ বলো। রাসায়নিক ধর্ম একই হওয়ার কারণ হচ্ছে কার্যকরী মূলক একই, এই তো? রাইট, কার্যকরী মূলক একই থাকার কারণে রাসায়নিক ধর্ম প্রায় একই রকম থাকে, এটা হচ্ছে মূল কারণ। আচ্ছা, লাস্ট বৈশিষ্ট্য লেখো 5 নাম্বার, সেটা হচ্ছে এদের একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকে। এদের একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকে, মানে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকে। সবার লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, এবার আমরা কার্যকরী মূলকে যাব। আমি শুধু আজকে কার্যকরী মূলকের সংজ্ঞা বলতেছি, ওটা লিখে নাও। সামনের দিন আমরা কিছু এরকম চার্টগুলো দেখবো, যেখানে চার্টগুলো দেখতে পাচ্ছ, এই চার্টগুলো আমরা দেখবো। এতগুলো চার্টের যোগ্য তোমাদের মনে রাখার দরকার নেই, বা এতগুলো কার্যকরী মূলক দরকার নেই। আমি ডাক দিয়ে দিব কোনগুলো কোনগুলো আমাদের পড়তে হবে, কোনগুলো সংকেত জানতে হবে। আর এখানে যে চার্টটা দেওয়া আছে এটা কিন্তু সিরিয়াল বাই দেওয়া আছে, সবচেয়ে সক্রিয়তা থেকে ধীরে ধীরে কম সক্রিয়র দিকে যাচ্ছে। হ্যাঁ, তো আমি কার্যকরী মূলকের সংজ্ঞাটা বলতেছি, তোমরা সংজ্ঞাটা লেখো। কার্যকরী মূলক। কার্যকরী মূলক সংজ্ঞাটা বলতেছি, দেখো। যে সকল পরমাণু বা মূলক, জৈব যৌগে উপস্থিত থেকে
জৈব যৌগে উপস্থিত থেকে তার ভৌত ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, তার ভৌত ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাকে তাকে কার্যকরী মূলক বলে। যে সকল পরমাণু বা মূলক জৈব যৌগে উপস্থিত থেকে এর ভৌত ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাকে কার্যকরী মূলক বলে। সবাই লিখছো সংজ্ঞাটা? জি স্যার। জি স্যার। সামনের দিন আমরা এই চার্টটা দেখবো, গাঠনিক সংকেতগুলো লিখবো। আমি শুধু এই জিনিসটা ব্যাখ্যা করি কিভাবে তার ভৌত ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। যেমন ধরো একটা যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা মানে কি? সেটা অসম্পৃক্ত যৌগ, তাই না? তো কোনো যৌগই কিন্তু আসলে কোনো যৌগই কিন্তু আসলে অসম্পৃক্ত অবস্থায় থাকতে চায় না, সে চায় সম্পৃক্ত হতে। তো এখানে সম্পৃক্ত কিভাবে করা যায়? এই পাই বন্ধনটাকে ভেঙে সে অন্য কারোর সাথে যুক্ত হয়ে যাবে, তাই না? তার মানে এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এখানে জাস্ট পাই বন্ধনটা ভেঙে সে নতুন করে আরেকজনের সাথে যুক্ত হবে। তার মানে এখানে দ্বিবন্ধন থাকার কারণে তার যে রাসায়নিক বিক্রিয়া সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। দ্বিবন্ধন থাকার কারণে কিন্তু এটা হচ্ছে। আবার ধরো একটা যৌগের মধ্যে OH মূলক আছে, যেমন অ্যালকোহল, হ্যাঁ? তো এই OH মূলক থাকলে সে কিন্তু এখানে আর কোনো সংযোজন বিক্রিয়া দিতে পারবে না, কারণ তার মধ্যে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন নাই। সে কি করতে পারে? সে বড়জোর হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে বা OH মূলককে প্রতিস্থাপন করতে পারে। তাহলে তার প্রধান বিক্রিয়া কিন্তু হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, রাসায়নিক ধর্ম কিন্তু এই কার্যকরী মূলক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আর ভৌত ধর্ম কিভাবে হচ্ছে? যেমন ধরো কার্বন কার্বন দ্বিবন্ধন যেগুলোর মধ্যে থাকে, মানে অ্যালকিন, তারা কিন্তু পানিতে দ্রবণীয় না, কিন্তু অ্যালকোহল কিন্তু পানিতে দ্রবণীয়। তাহলে এই ভৌত ধর্মটা কিন্তু নির্ভর করতেছে এই OH মূলকের উপরে। এটা থাকার কারণে সে পানিতে আচ্ছা, তো এখানে যেটা বলতেছিলাম আর কি, যেমন ধরো কোনো একটা জৈব যৌগ যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তো সাধারণ একটা জৈব যৌগ কি পানিতে দ্রবীভূত হয়? জৈব যৌগগুলো, কারণ এখানে তো আর না, ডেল্টা স্যার, প্লাস না। ডেল্টা মাইনাস নাই, এটা পানিতে দ্রবীভূত হওয়ার কথা না। কিন্তু এখানে অ্যালকোহলে তোমার যে হাইড্রোক্সাইড মূলকটা আছে, সেই হাইড্রোক্সাইড মূলকের মধ্যে তোমার ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস তৈরি হয়, তাই না? মানে একটা ডাইপোলের সৃষ্টি হয়। এই কারণে সে কিন্তু পানিতে দ্রবীভূত হয়। তার মানে এই কার্যকরী মূলকের উপর নির্ভর করতেছে সে পানিতে দ্রবীভূত হবে কি হবে না, তার ভৌত ধর্ম। এই জন্য আমরা কার্যকরী মূলক সেগুলোকে বলি যে শুধুমাত্র ভৌত ধর্ম নিয়ন্ত্রণ করবে না, সে তোমার রাসায়নিক ধর্ম কিন্তু নিয়ন্ত্রণ করবে। সেগুলোতে আমরা বলি কার্যকরী মূলক, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল কার্যকরী মূলকের সংজ্ঞা। এখানে আরেকটা প্রশ্ন এখানে একটু আসি, যেহেতু আজকে এতটুকুই বলছি ব্যাখ্যা করব। একটা প্রশ্নে আসি। ধরো একটা খ নাম্বারের প্রশ্ন দিল যে মিথেন এবং ইথেন, হ্যাঁ, C2H6, এই দুটি যে একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য ব্যাখ্যা করো। এই দুটি যে একই সমগোত্র শ্রেণীর সদস্য তা ব্যাখ্যা করো। ধরো এই প্রশ্নটা দিল, তখন আমরা কিভাবে অ্যান্সার করব? বা প্রশ্ন দিল CH4 C2H6 একই সমগোত্র শ্রেণীর সদস্য ব্যাখ্যা করো। এদের সাধারণ সংকেত এটা দিয়ে একই, স্যার আর এদের মধ্যে শুধু মিথিলিন একজন মূলকের পার্থক্য রয়েছে। একজন করে বলো দেখি। আচ্ছা, পদশ্রী বলো। তো এদের সাধারণ সংকেত একই, আর হচ্ছে এই দুটির মধ্যে শুধুমাত্র একটি মিথিলিন মূলকের পার্থক্য রয়েছে। কারেক্ট। এই দুইটা পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করলে হবে। প্রথমে তুমি শুধুমাত্র সমগোত্র শ্রেণীর সংজ্ঞাটা দিবা, হ্যাঁ, সংজ্ঞাটা দিয়ে নিও। সংজ্ঞাটা দেওয়ার পর বলবা যে এই দুইটা সদস্যকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, যা হচ্ছে CnH2n+2। এই সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়, এবং এই দুইটা সদস্যের মধ্যে একটা CH2 বন্ড CH2 মূলকের পার্থক্য আছে, মানে একটা মিথিলিন মূলকের পার্থক্য আছে। এই জন্য তারা একই সমগোত্র শ্রেণীর সদস্য, ঠিক আছে? এবং এদের মধ্যে
একই ধরনের কার্যকরী মূলক বিদ্যমান, সেটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। ঠিক আছে, এদের মধ্যে একই ধরনের কার্যকরী মূলক বিদ্যমান, কার্বন কার্বন একক বন্ধন। এই 3টা পয়েন্টের কথা বললে শেষ, খুব বেশি বড় হবে না, খালি সংজ্ঞা আর এই 3টা পয়েন্টের কথা উল্লেখ করলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা যেই অংশটুকু পড়লাম তার মধ্যে ওই অ্যালিসাইক্লিক অংশটা, অ্যারোমেটিক যৌগর অংশটা, অ্যারোমেটিক সংজ্ঞা পরে আবার বলবো, ওইটার সংজ্ঞা, আর হচ্ছে এই সমগোত্র শ্রেণীর সংজ্ঞা এবং অনেক সময় কোন প্রশ্ন আসে, দুইটা সংকেত দেওয়া থাকে, বলা যায় এই দুটো যে একই সমগোত্রের সদস্য ব্যাখ্যা করো, বা এরা একই সমগোত্র শ্রেণীর সদস্য কিনা তা ব্যাখ্যা করো। ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে। আর কার্যকরী মূলকের সংজ্ঞাটা আসে। আর নামকরণের ক্ষেত্রে কার্যকরী মূলকটা খুব দরকার। আবার ধরো আরেকটা ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করি। ধরো আরেকটা ওরকম উদাহরণ দেওয়া আছে C2H6, আর এটা হচ্ছে C2H5OH। এই দুটি একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য কিনা ব্যাখ্যা করো। যদি 6 নম্বর এই প্রশ্নটা আসে, আমরা সংজ্ঞাটা দিয়ে বলবো এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় না, এদের মধ্যে একই ধরনের কার্যকরী মূলক বিদ্যমান নাই, তাই এরা একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য নয়। এইভাবে আমরা প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবো না? জি স্যার, জি স্যার। পারবো। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তাহলে আমরা নেক্সট ডেতে কার্যকরী মূলক ওই 4টা দেখবো এবং সাথে নামকরণটা শুরু করবো। হ্যাঁ, আর নামকরণের সময় ধীরে সুস্থে যাব। তোমাদের যেই জায়গায় নামকরণের সমস্যা হবে, যেটা নিয়ে কনফিউশন থাকবে, আমরা ওই কনফিউশনগুলো দূর করে তারপর যাবো সামনের দিকে। ঠিক আছে, অতএব সবাই ভালো করে জিনিসগুলো জি স্যার। বুঝে নিবা, নামকরণটা। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আছে। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।